আমি জন্ম থেকেই দুঃখিনী। কষ্ট যেন আমার জীবনের আষ্টে পিষ্টে লেগে আছে। ছোট থেকেই দেখতাম বাবা মায়ের ভেতর অনেক ঝগড়া হতো। মা কোনো রকমে সেলাই কাজ করে টেনে টুনে সংসার চালাতো। বাবা সংসারে একটা টাকাও দিত না, কিন্তু সেলাই করে মা যতটুকু টাকা পেত তাই বাবা মারধর করে মা থেকে নিয়ে নিত। আসলে আমার বাবা এরকমটা ছিল না। আমার বাবা ব্যবসা করতেন। তিনি মাসে যে টাকা আয় করতেন তা দিয়ে আমাদের সংসার কম কথা 10 জনের সংসার হয়ে যেত। কিন্তু যখনই বাবা তার বন্ধুর সাথে মিশে জুয়ায় আসক্ত হলো, তখন থেকে আমাদের কপাল যেন ফাটা শুরু হলো। বাবা যা টাকা ইনকাম করতো সব সেই জুয়ার পেছনেই লাগাতো, আর হেরেও যেত। আস্তে আস্তে আমাদের সংসারে অশান্তি হতে শুরু হলো। খাওয়া দাওয়া খরচ কোনো কিছুই দিতে পারতো না, উল্টো মাকে এসে মারধর করতো। অবশেষে যখন আমাদের সংসার একদমই চলছিল না, খেতে পারছিলাম না, তখন আমার মা সেলাই কাজ শুরু করে। মা দিন রাত পরিশ্রম করতো, একদম দেয়ালে পিঠ লেগে যেত মায়ের, তবুও মা থামতেন না। সংসারের কাজকর্ম শেষ করে সেলাই কাজ করতে। একদিন রাত 3টায় ঘুম থেকে উঠে দেখলাম মা অন্যজনের কাপড় সেলাই করছে। এভাবেই আমাদের সংসারটা চলছিল। আমার নানা বাড়ির অবস্থা ভালো ছিল, কিন্তু আমার মা সবার বিরুদ্ধে গিয়ে বাবাকে ভালোবেসে বিয়ে করেছিলেন। আর এখন তো সাথে আমিও আছি, তাই তারা আমরা অভাবে থাকলেই বা কি কখনোই মেনে নেবে না। তা যাই হোক, সবচাইতে কষ্টের কথা হচ্ছে আমি আমার বাবা মায়ের পালিত সন্তান। আমার বাবা মায়ের বিয়ের 4 বছর পর্যন্ত কোনো বাচ্চা হচ্ছিল না, তাই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন আমাকে দত্তক নেবেন। এই কথাটা আমি জানতাম না। যখন আমার 12 বছর তখন আমি জানতে পারলাম আমার বাবা একদিন খুব রাগারাগি মারধর করছিল আমার মাকে। আমি গিয়ে বাবাকে আটকাতে ধরলে বাবা তখন এই কথাটা বলে, হারামজাদি সরে যায় এখান থেকে, তোকে পালক আনার পর থেকে যত অশান্তি হয়েছে, হতচ্ছাড়ি মরতে পারিস না, তোর জন্যই সবকিছু হলো। আমার ব্যবসার সবকিছু চলে গেছে তোকে আনার পর থেকে। কথাটা শোনা মাত্রই আমি যেন আস্তে আস্তে ভেঙে পড়লাম। মাকে জিজ্ঞেস করলাম, মা বাবা যা বলেছে তা কি সত্যি বলেছে? তখন আমার মা মুখ লুকিয়ে বললেন, হ্যাঁ রে মা, সত্যি বলেছে। বিয়ের 4 বছর পর্যন্ত আমার কোনো বাচ্চা হচ্ছিল না। এই নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছে। তোর বাবা আমাকে ছাড়তেও পারছিল না, কারণ সে যে আমাকে ভালোবাসে। তাই তোর বাবা আর আমি মিলে তোকে দত্তক নেই একটা হাসপাতাল থেকে। প্রথমে বাবার কথায় আমি অত একটা বিশ্বাস করিনি, কিন্তু যখন মায়ের মুখে শুনলাম তখন তো আমি স্তব্ধ হয়ে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম, ইস কি পোড়া কপাল নিয়ে জন্মেছি। নিজের আসল বাবা মাকে তাও জানি না। সেই দিনের পর থেকে আমি আমার আসল বাবা মাকে ঘৃণা করতাম, কেননা তারাই আমাকে বিক্রি করে দিয়েছিল। আমি তাকনিয়া, আমার বয়স 17 বছর। আমি ক্লাস 10 পর্যন্ত পড়েছি, এরপর আর পড়া হয়নি। ঠিক মতো খেতেই পারতাম না, আবার পড়াশোনা। যখন জানতে পারলাম তারা আমার আপন মা বাবা না, তখন থেকেই আমি তাদের উপর জোর খাটিয়ে কথা বলা বন্ধ করে দিলাম। কথায় কথায় আমার বাবা আমাকে বলতো বাড়ি থেকে বের করে দিবে, আমাকে বসে বসে খাওয়াতে পারবে না, আমি একটা আপদ, আর এই আপদ বিদায় হলেই সংসারে সব টাকা ফিরে আসবে। এই পর্যন্ত আমি মানিয়ে নিয়েছিলাম সবকিছু, কেননা আমি জানি আমি মেয়ে, একদিন না একদিন বিয়ে হবে, এই সংসার থেকে বেরিয়ে যাব, নতুন করে নিজের জীবনটাকে গুছাবো অন্য একজনের সাথে, যাকে আমি মন থেকে ভালোবাসবো, আর সেও আমাকে। বয়স বাড়ার সাথে সাথে বাড়িতে আসতে লাগলো বিয়ের প্রস্তাব। আমার গায়ের রং ফর্সা ছিল। যতগুলো বিয়ের সম্বন্ধ এসেছে সব ধনী পরিবার থেকেই এসেছে। তারা কিছুই চায় না, শুধু মেয়েকে চায়। বাবা একদম পাগল হয়ে গেল আমার বিয়ে দেওয়ার জন্য, কেননা সে আর একদমই ঘরে আমাকে রাখতে চায় না। একদিন খুব ধনী পরিবার থেকে আমার জন্য বিয়ে সম্বন্ধ আসে। ছেলের কোনো ভাই বোন নেই, সে একাই। ছেলের মা মারা গেছে 2 বছর আগে। সেই দিনের পর থেকে ছেলের ফুপুই তাদের বাড়িতে আছে। বলাই চলে পুরো সংসারটা ছেলের ফুপুর হাতে। তারও স্বামী মারা গিয়েছিল অনেক বছর আগে। সে একাই থাকতো, কিন্তু হঠাৎ ভাইয়ের বউ মারা যাওয়াতে সে বাড়িতে আসলো। তো যাই হোক, আমার ছবি ছেলেকে দেখানো হলো। একবার আমার ছবি দেখে সে আমাকে পছন্দ করে ফেললো এবং ঠিক করলো আমাকেই বিয়ে করবে। তো যাই হোক, আমার অনেক আশা ছিল আমার সুখের সংসার হবে, যেখানে আমি আমার স্বামীকে নিয়ে খুব ভালো থাকবো। বিয়েতে সব আয়োজন তাদের পক্ষ থেকেই করা হয়েছিল, কেননা আমাদের অবস্থা ওরকম ভালো ছিল না। বিয়ের পর যখন প্রথম তাদের বাড়িতে পা রাখলাম, তখনই কেমন যেন বুকটা ধক করে উঠলো। মনে হলো বাড়িতে কিছু একটা আছে, কেমন যেন অস্থির লাগছিল, দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু কিছুই করতে পারছিলাম না। হয়তো নতুন নতুন শ্বশুর বাড়িতে গেলে এরকমটাই লাগে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, এইটা ছিল আমার ধারণা। বিয়ের রাতে বাসর ঘরে বউ সেজে বসে আছি। রাত 3টা বেজে গেছে, অথচ আমার স্বামী সাইফুলের কোনো আশার নামগন্ধই নেই। সারাদিনের খাটাখাটুনিতে একদম ক্লান্তিতে শরীরটা ভেঙে আসছে। ইচ্ছে করছে এখনই আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু এখন যদি আমি ঘুমিয়ে পড়ি সেটা অন্যরকম দেখায়, এতে আমার স্বামী রাগও করতে পারে। কিছুক্ষণ পর ঘরে প্রবেশ করলো আমার স্বামী। তাকে দেখা মাত্রই আমার ভেতরটা কেমন যেন করছিল, খুব ভয়ও লাগছিল, আবার লজ্জাও করছিল, কেননা জীবনের প্রথমবার অচেনা একটা ছেলের সাথে একটা রুমে থাকবো। সে ডলতে ডলতে আসলো, দেখে মনে হচ্ছে সে কিছু একটা খেয়েছে। এরপর সে আমাকে কিছু না বলেই বিছানায় শুয়ে পড়লো। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। বিছানা থেকে নিচে নেমে তার জুতো খুলে
দিলাম। এরপর সে ওই অবস্থায় ঘুমিয়ে পড়লো। আমি আর কি করার, ব্যাগ থেকে 3 পিস বের করে নিলাম এবং ওয়াশরুমে গিয়ে একদম মেকআপ টেকআপ ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম। কি যে শান্তি লাগছিল, ইচ্ছে করছিল এখনই আমি ঘুমিয়ে যাই। বিছানায় এসে শুতেই ঘুমিয়ে পড়লাম। সকাল ভোর 8টার দিকে কেউ গেট নক করছে। কণ্ঠটা ছিল আমার ফুপু শাশুড়ির। আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম। তিনি পা থেকে মাথা অব্দি আমাকে দেখলেন। এটা কি 2 টাকা দামে 3 পিস পরেছো? তোমাকে এত ভালো ভালো 3 পিস দেওয়া হয়েছে, তাহলে তুমি সেগুলো কেন পরনি? ভুলে যেও না এই বাড়ির বউ তুমি, তাই কাজের লোকের মতো থাকা চলবে না। আর এত বেলা করে ঘুমাচ্ছ কেন? নতুন বউরা কি এত বেলা করে ঘুমায়? তোমার উচিত ছিল 6টা বাজে ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা বানানোর। সবকিছু কি আমাকে বলে দিতে হবে? যাই হোক, প্রথমবার তাই আমি বললাম, কাল থেকে যেন আর দেরি না হয়। দেরি হলে কিন্তু খবর আছে। আমার কাছে কাজের কোনো ফাঁকিবাজি চলবে না। এখন তাড়াতাড়ি গোসল করে আমাদের দেওয়া 3 পিস পরে আসো। আমি তার কথায় বেশ অবাক হলাম। আসলে এই 3 পিসটা আমার মা আমাকে সেলাই করে দিয়েছিল। কাপড়টা খুব নরম, পরতেও খুব আরাম। তাই বিয়ের রাতেই আমি মায়ের দেওয়া 3 পিস পরেছিলাম। আমি তাড়াতাড়ি করে 3 পিস পরে রান্নাঘরে গেলাম। অনেক কাজ পড়ে আছে। আমার ফুপু শাশুড়ি রীতিমতো কাজের লোকদের মতো আমাকে হুকুম জারি করেই যাচ্ছে। আমিও তার কথা মতো সবগুলো কাজই সেরে ফেললাম। এরপর নাস্তা বানানো শেষ হলে সে আমাকে বলল, শোনো, নাস্তাটা পরে খেও, আগে তুমি পুরো ঘরটা মুছে ফেলো। বলে রাখা ভালো, তাদের বাড়িটা ছিল ডুপ্লেক্স বাড়ি। এত বড় বাড়ি মুছতে গেলে তো পুরো রাত হয়ে যাবে। বিয়ের আগে ঘটক বলেছিল ওই বাড়িতে অনেক চাকর বাকর আছে, আমার একটা কাজও করতে হবে না, আমি শুধু হুকুম করব। কিন্তু এখন এসে দেখছি সব কাজ আমাকেই করতে হচ্ছে। যাই হোক, সত্যি বলতে আমার প্রচন্ড ক্ষুধা লেগেছিল। বিয়ের দিন বাবা মাকে ছেড়ে চলে যাব, ওই কষ্টে আমি একটুও খাইনি। কোনো রকমে মা জোর করে একটু খাইয়ে দিয়েছিল, তাও গলা দিয়ে নামছিল না। আর তারপর থেকে আমি না খাওয়া, খালি পেটে এতগুলো কাজ আমি করতে পারছিলাম না। বারবার মাথা ঘুরিয়ে যাচ্ছিল। এরই মাঝে আমার স্বামী ঘুম থেকে উঠে পড়লো এবং তিনি বাহিরে এসে দেখলেন আমি ঘর মুছছি। তখন তিনি বলল, তুমি ঘর মুছছো কেন? সালমা, রাবিয়া ওরা কোথায়? তখন আমার ফুপু শাশুড়ি এসে বললেন, আরে বিয়ে উপলক্ষে ওরা ছুটি নিয়েছে, আর দেখ ঘরে কি ময়লা জমে গেছে। এখন ওরা কবে আসবে না কবে আসবে কে জানে। আর এত সুন্দর বাড়ি ময়লা রাখা তো ঠিক হবে না। তাই আমি তোর বউকে বললাম যে তোমার যদি কষ্ট না হয় তাহলে তুমি একটু ঘরটা মুছে দাও। তখন তোর বউ তো বললো যে কোনো কষ্ট হবে না। এই কথা শুনে সাইফুল আমার দিকে তাকিয়ে বলল, ফুপু এটা শোভা পায় না, ও এই বাড়ির নতুন বউ, ও আমার বউ, ও আমার বাড়িতে একটা কাজও করবে না। ওকে এই বাড়িতে কাজ করার জন্য আনিনি, আপনি বরঞ্চ ওদেরকে ফোন করে নিয়ে আসুন। এরপর আমার স্বামী আমাকে হাত ধরে সেখান থেকে নিয়ে এলো, টেবিলে বসালো আর খাবার বাড়তে বাড়তে বলল, আই এম সো সরি তাকনিয়া, কাল রাতে আমি এত পরিমাণ টায়ার্ড ছিলাম যে কি বলবো। তার উপর আমার বন্ধুরা মিলে আমার সাথে একটু দুষ্টুমি করেছিল, আমাকে কি খাইয়ে দিয়েছিল যে আমার মাথায় ঘুরছিল। কখন এসে ঘুমিয়ে গিয়েছি আমি নিজেও জানি না। কিন্তু চিন্তা করো না, আজ রাতে আমাদের বাসর হবে। এই কথা শোনা মাত্রই আমি যেন লজ্জায় লাল হয়ে গেলাম। এরপর তার সাথে খাবার খাচ্ছিলাম। আমার ফুপু শাশুড়ি এসে বারবার আমাকে চোখ রাঙিয়ে দেখছিল। আমার স্বামী একটি বারের জন্য তাকে খাবার টেবিলে বসতে বলেননি। মানুষটা বড়ই অদ্ভুত। কিছুক্ষণ আগে আমার সাথে কি খারাপ ব্যবহারটাই না করেছে, কিন্তু এখন আমার স্বামীর সামনে আমার সাথে কত ভালো ব্যবহার করছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমার স্বামী বলল, কি ব্যাপার ফুপু, ফোন দেননি আপনি? ওরা কখন আসবে? আর বিয়েতে কেউ ছুটি দেয় নাকি? ওদেরকে তো 2টা ঈদে ছুটি দেওয়া হয়, তাহলে আবার ওদেরকে বিয়েতে ছুটি দিয়েছেন কেন? আরে বাবা, তুই আমাকে ভুল বুঝছিস, আমি তো একদমই ওদের ছুটি দিতে চাইনি। ওরা এত বেশি জোর করছিল, আমাকে পরিমাণ হুমকি দিচ্ছিল যে বিয়েতে ছুটি না দিলে নাকি কাজ করবে না। হোয়াট? এত বড় বড় কথা? ওদেরকে ছাঁটাই করুন, বিজ্ঞাপনে দিয়ে দিন যে কাজের লোক লাগবে। আমার স্ত্রী তাকনিয়ার হাতে যেন একটু ময়লা না দেখি। আর আপনি ওকে কোনো কাজ করতেও বলবেন না, এটা আপনার কাছে আমার অনুরোধ। ফুপু শাশুড়ির চেহারা তখন একদম কালো কুচকুচে হয়ে গিয়েছিল। তিনি রাগে ফুঁসছিলেন, কিন্তু মুখে হাসি ছিল। আমার শ্বশুর আব্বা উঠে আসলেন। আমার শ্বশুর আব্বা এসে আমাকে দেখে বললেন, বৌমা তোমাকে তো বেশ মিষ্টি লাগছে, তুমি চলে এসেছো, এখন এই পুরো সংসারটা তোমার হাতেই। এই কথা শোনা মাত্রই আমার ফুপু শাশুড়ির মুখ কালো হয়ে গেল। সে তখন আমার শ্বশুর আব্বাকে বললেন, ভাই তোর খাবার বেড়ে দিয়েছি, তুই খেয়ে নে। আর আজ আমি একটু আমার বাসায় যাব। বাসায় যাবি কেন? কি হয়েছে? আরে আমার দরকারি কিছু জিনিস আনার জন্য। আবার ওই বাড়িতে যাওয়ার কি দরকার? তোর কি কি লাগবে আমাকে বল, আমি এনে দিচ্ছি। আরে তুই একদম চিন্তা করিস না, আমি যাবো আর আসবো। এক কাজ কর, তুই বৌমাকে নিয়ে যা সাথে করে। না রে ভাই, কি যে বলো,
ও এবারের নতুন বউ, আর আজকে ওর বিয়ের দ্বিতীয় দিন, তাই ওকে শুধু শুধু আমার সাথে নিয়ে বিরক্ত করতে চাচ্ছি না। ও এখানেই থাকুক, আমি যাবো আর আসবো। ঠিক তখনই আমার স্বামী উঠে বলল, ফুপু আমি কি যাবো আপনার সাথে? না রে বাবা, নতুন বিয়ে করেছিস, বউকে সময় দে, আমি যাবো আর আসবো, এত চিন্তা করতে হবে না। এরপর তিনি তড়িহড়ি করে বেরিয়ে গেলেন। আমি তখন আমার স্বামীকে বলতে লাগলাম, উনি এই বাড়িতে থাকেন না? থাকে, ফুপা মারা যাওয়ার পর তো তিনি একাই থাকতেন। যখন মা মারা গেল তখন মাকে খুব মিস করতাম। তখন ফুপুই আগ বাড়িয়ে আমাদের কাছে এসেছে আর এই সংসারটাকে আগলে রেখেছেন। তারপরও তিনি তার বাড়িতে মাঝে মাঝে যান। ও আচ্ছা। বিকেলের মধ্যে তিনি বাড়িতে আসলেন। তার হাতে ছিল কালো ব্যাগ, হয়তোবা তার জিনিসপত্র ছিল। তো যাই হোক, সন্ধ্যার দিকে আমার ফুপু শাশুড়ি আমাকে ডেকে বললেন, শোনো তাকনিয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি আজ তোমার স্বামী আর শ্বশুর সামনে যেমন ভাব নিলে যেন তুমি এ বাড়ির মালিক আর আমি এ বাড়ির কাজের লোক। ছি ছি, ফুপু কি বলছেন এইসব? একদম চুপ বেয়াদব মেয়ে, আর একটা কথাও বলবি না। এই সংসারটা শুধুমাত্র আমার, বুঝতে পেরেছিস? ভাবি মারা যাওয়ার পর এই বাড়িতে এসে উঠেছি। তুই কি ভেবেছিস আমার ভাই আর ভাতিজার চোখে আমাকে খারাপ করে আমাকে বাড়ি থেকে বের করে দিবি? না ফুপি, এগুলো আপনি কি বলছেন? এত নেকা সাজতে হবে না। শুনে রাখ, এখন থেকে আমার কথা উঠবি বসবি, নয়তো তোর অবস্থা খারাপ করে দিব। আমি আর কিছুই বললাম না, কোনো কিছু না বলেই তার রুম থেকে বেরিয়ে গেলাম। এই বিষয়টা হয়তো সে হজম করতে পারেনি। আমি আমার বেডরুমে গিয়ে দেখলাম আমার স্বামী পুরো ঘরে ফুল দিয়ে সাজিয়েছে। আমি তখন তাকে বললাম, এইগুলো কি পাগলামো করছেন? পাগলামো বলছো কেন? কালকে তো তোমার আমার বাসর হয়নি, তাই আজ হবে। আমি কিছুই বললাম না, মন খারাপ করে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে রইলাম। কি হয়েছে তাকনিয়া, মন খারাপ কেন? একটু আগে তো হাসি খুশি ছিলে, হঠাৎ কি হলো? না কিছু হয়নি তো। দেখি আমার দিকে তাকাও তো। এ কি, তোমার চোখে পানি? কে কাঁদিয়েছে তোমাকে? সত্যি করে বলো। না, আমার আসলে বাবা মায়ের কথা খুব মনে পড়ছিল তো তাই। ধুর পাগলি, বাবা মায়ের কথা মনে করলে এভাবে কাঁদতে হয়? তুমি ফোনে কথা বলো, নয়তো কালকেই তোমাকে আমি নিয়ে তোমার বাবা মায়ের কাছে দেখা করাতে চলে যাব। একটু খুশি হলাম, কিন্তু আমার মনের ভেতর তো অন্য কথা চলছে। ওর ফুপুর কথা বলতেও পারছি না, আমার কথাই বা ও কি বিশ্বাস করবে? পরের দিন সকাল 8টার দিকে ফুপু শাশুড়ি এসে দরজায় নক করছে। আমার হাজবেন্ড গিয়ে দরজা খুললো। আমি তখন ওয়াশরুমে ছিলাম। এ কি বাবা তুই? হ্যাঁ, তাকে নিয়ে ওয়াশরুমে গেছে। ও আচ্ছা, না আমি এমনি ওকে ডাকতে এসেছিলাম, ও যে আমি তো নাস্তা বানাচ্ছি। সাইফুল তখন বলল, ঠিক আছে ফুপু আপনি যান, ও একটু পরেই চলে আসবে। এরপর আমার ফুপু শাশুড়ি মুখ বাঁকিয়ে চলে গেল। আমি ওয়াশরুম থেকে বের হতেই সাইফুল আমাকে বলল, শোনো ফুপু তোমাকে ডাকতে এসেছিল, তুমি গিয়ে ফুপুকে বলে দাও যে তুমি আর আমি আজকে সকালে খাবো না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? কেন আবার কি? তোমাকে নিয়ে আমি বাহিরে খাবো, আজকে সারা দিন তুমি আর আমি অনেক ঘুরবো। কথাটা শুনে খুব খুশি হলাম। যাই হোক, আমি তড়িহড়ি করে রান্নাঘরে গিয়ে দেখলাম পুরো রান্নাঘর এলোমেলো হয়ে আছে। কি ব্যাপার, কাল তো এই অবস্থা ছিল না রান্নাঘরে, তাহলে আজ এত নোংরা হয়ে আছে কি জন্য? আমি তখন রান্নাঘরটা দেখছিলাম, ঠিক ওই মুহূর্তে ফুপু শাশুড়ি পেছন থেকে এসে বলল, আমার ভয়ে ওয়াশরুমে গিয়ে লুকিয়েছিলে আর ইচ্ছে করে সাইফুলকে গেট খুলতে বলেছো যাতে ওকে আমি কিছু না বলতে পারি। আমি তখন বললাম, না না, আপনি ভুল ভাবছেন, আমি সত্যি ওয়াশরুমে ছিলাম, আমি জানতাম না যে আপনি আসবেন। জানতাম না মানে কি? তোমাকে আমি প্রথমেই বলেছি প্রত্যেকদিন সকাল ভোরে উঠে তুমি সবার জন্য নাস্তা বানাবে। সেটা তোমাকে দ্বিতীয়বার কেন মনে করে দিতে হবে আমাকে? যেন মনে হচ্ছে তুমি এই বাড়ির মালিক, তোমাকে আমি ডাকতে গিয়েছি। ছি ছি ফুপু, আপনি কি বলছেন এসব? এই মেয়ে শোনো, আমার সাথে একদম এভাবে কথা বলবে না, যেন ভাজা মাছটাও উল্টে খেতে পারো না। রান্নাঘরের কি অবস্থা, এগুলো কে পরিষ্কার করবে শুনি? আসলে সাইফুল আমাকে যেটা বলে পাঠিয়েছে। কি বলেছে সাইফুল? আবার ওর কাছে আমার নামে কি বলেছো? না না, আপনি আমাকে ভুল ভাবছেন, আমি আপনার নামে কিছুই বলিনি। সাইফুল বলেছে আজ আমি আর সাইফুল বাইরে খাবো, আর ও আমাকে নিয়ে সারাদিন ঘুরবে, বাইরেই খাওয়া দাওয়া করবো। কি, বাইরে খাবে? বাইরে খেলে তাহলে আমরা কি খাবো? 2 দিন ধরে এই বাড়িতে আসতে না আসতে পাখা গজিয়ে গেছে। ফুপু, আপনি আমার সাথে এরকম ব্যবহার করেন কেন সব সময়? আপনাকে তো আমি সম্মান দিয়ে কথা বলি। ও, তাহলে তোমাকে আমার সম্মান দিয়ে কথা বলতে হবে? দেখুন, সাইফুল আমাকে যা বলেছে আমি তো তাই বললাম। সাইফুল কি বলেছে না বলেছে আমি সেটা জানি না। তুমি এখন রান্নাঘর পরিষ্কার করো এবং তাড়াতাড়ি নাস্তা বানাও আমার আর তোমার শ্বশুরের জন্য। এরপর তোমার যেখানে ইচ্ছা সেখানে যাও। আর হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই দুপুরের খাবারটাও বানিয়ে দিয়ে যেও। কিন্তু এত কিছু করলে তো আমার হাতে সময় থাকবে না। এই মেয়ে, একদম মেরে ফেলবো কিন্তু। আমার কথার উপর দিয়ে তুই কেন কথা বলছিস? আমাদের কথাবার্তার মধ্যে সাইফুল চলে আসে।
কি হচ্ছে এখানে? আরে কিচ্ছু হয়নি সাইফুল, তুই কখন আসলি বাবা? আমি দূর থেকে শুনছি তাকনিয়াকে কি যেন আপনি বলছিলেন। তুই ভুল শুনেছিস, আমি আবার ওকে কি বলতে যাবো রে? এই তাকনিয়া, আমি তোমাকে কি বলেছি বলো তো? আমি তখন চুপ, মুখে কোনো হাসি নেই, কথাও নেই। কি বা বলবো ভাবছি, একটা মানুষ এত জলদি রং বদলায় কি করে? ফুপু, তাকনিয়া হয়তো আপনাকে বলেই দিয়েছে আজ আমরা বাহিরে খাবো। সালমা, রিফা ওরা কোথায়? আপনাকে তো কালকে আমি বললাম ওদেরকে ফোন করে আনতে, তাহলে ওদেরকে আনেননি কেন? এখন আপনার আর বাবার জন্য কে নাস্তা বানাবে শুনি? আরে আমি তো ভুলেই গেছি ওদের ফোন করে বলতে। যাই হোক বাবা, তুই যা বৌমাকে নিয়ে ঘুরতে, আমি আমার আর ভাইয়ের নাস্তা বানিয়ে ফেলবো, সমস্যা নেই, তোরা ঘুরে আয়। এরপর সাইফুল ফুপুর সামনে হাত ধরে সেখান থেকে নিয়ে এলো আমাকে। তখন মনে হয় ফুপু শাশুড়ি পারছিল না আমাকে চিবিয়ে খেয়ে ফেলতে, রাগে গজগজ করছিল। আমি আর কথা বললাম না, বেডরুমে চলে আসলাম। মেজাজটা খুব গরম হচ্ছে। আমি এই বাড়ির বউ, সে এভাবে আমার সাথে কথা বলতে পারে না। প্রতিনিয়ত আমাকে হুমকি দিচ্ছে, এভাবে কি শান্তিতে থাকা যায়? তাকে তো আমি কোনোভাবে অসম্মান করছি না, তাহলে সে কেন আমার সাথে এইভাবে কথা বলছে? সাইফুল ঘরে এসে আমাকে বলল, তাকনিয়া, তোমাকে যে বিয়েতে নীল রঙের একটা শাড়ি দেওয়া হয়েছিল, তুমি তাড়াতাড়ি সেই শাড়িটা পরে নাও তো। সেই শাড়িতে তোমাকে কতটা সুন্দর লাগবে সেটা দেখার জন্য আমি পাগল হয়ে আছি, আর অপেক্ষা করতে পারছি না। তাড়াতাড়ি সেই শাড়িটা পরে নাও। স্বামীর কথা মতো সেই শাড়িটা পরে নিলাম। আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে বলল, ইস কি যে সুন্দর লাগছে, মনে হচ্ছে এক টুকরো চাঁদ। এরপর বাড়ি থেকে বের হওয়ার সময় আমার শ্বশুর আমাকে দেখে বলল, মাশাআল্লাহ, আমার বৌমাকে কত সুন্দর লাগছে, আমার ছেলেটার সাথে শুধু মানায়। দোয়া করি মা, তোমরা সারা জীবন সুখে থাকো এভাবে। ফুপু শাশুড়ি তখন চোখ মুখ কালো হয়ে আছে, সহ্য করতে পারছে না, তবুও মুখে হাসি রেখে বলল, সাবধানে যেও তোমরা। এরপর আমি সাইফুলের সাথে বেরিয়ে আসলাম। সেই দিন সাইফুলের সাথে সারাটা দিন ঘুরলাম, এত মজা করলাম যে যা আমি জীবনেও কারোর সাথে করিনি। খুব আনন্দ হচ্ছিল, ইচ্ছে করছিল না যে সেই বাড়িতে ফিরে যাই। সারাদিন এভাবেই বাহিরে বাহিরে ঘুরি। সাইফুল আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তাকনিয়া, তুমিও কি আমার মতো ঘুরতে পছন্দ করো? হ্যাঁ, আমার ঘুরতে অনেক ভালো লাগে। তোমার আর আমার পছন্দের কত মিল। আমরা আমাদের হানিমুনে কোথায় যাব ঠিক করেছো? আমি তখন বললাম, না, আমি তো কিছুই ভাবিনি, আপনি ভেবেছেন? উফ তাকনিয়া, তুমি আর কতদিন আমাকে আপনি আপনি করে বলবে? প্লিজ তুমি আমাকে তুমি করে বলো, তুমি শব্দটাই বেশি মিষ্টি। ঠিক আছে, তুমি ঠিক করেছো কোথায় যাবে? এই তো এবার হয়েছে। কোথায় যাওয়া যায় ভাবছি। এরই মধ্যে একটা সেলফি তোলার জন্য ফোনটা বের করতেই দেখলাম ফুপু শাশুড়ি 10-12 বার কল করেছে। ফোনটা ব্যাগে থাকার কারণে টেরই পাইনি। তাড়াতাড়ি কল ব্যাক করলাম। কি হলো আবার? কল দেওয়ার পর সাথে সাথে কল ধরলো। বলছে কি, মরে গেছো নাকি তুমি? কতবার কল দিলাম, ফোন ধরলে না কেন? ইচ্ছে করে করেছো তাই না? বুঝতে পেরেছি, আমার নামে সাইফুলের কাছে উল্টোপাল্টা কথা বলে আমাকে কালার করছো তাই না? তোকে আমি মেরে ফেলবো, তুই একবার বাড়িতে আয়। আমি তখন আর চুপ করে রইলাম না, আমিও বলে ফেল, কি সমস্যা আপনার? আপনি সবসময় আমাকে এভাবে হুমকি দেন কেন? সাইফুল অবাক, ও ভাবলো কে ফোন করেছে, কে আবার আমাকে হুমকি দিচ্ছে। ফোনটা নিয়ে সে সাথে সাথে কানে দিল। ওপাশ থেকে ওর ফুপু বলেই যাচ্ছে, হারামজাদি, তোকে মেরেই ফেলবো। আমাকে তুই তোর শ্বশুর আর তোর স্বামীর কাছে কালার করতে চাচ্ছিস? পারবি না, সব ব্যবস্থা করা আছে। তোর এমন হাল করব, কাঁদতে কাঁদতে তুই মরে যাবি। সাইফুল চুপ করে শুনছে, কোনো কথাই বলছে না, স্তব্ধ হয়ে গেছে তার ফুপুর মুখের ভাষা শুনে। হারামজাদি, আসতে না আসতেই পাকনা গজিয়ে গেছে, তোর পাকনা আমি কেটে দিব। তুই তো ফকিনি ঘরের মেয়ে, জীবনে তো এত কিছু চোখেই দেখিসনি। এত বড় ডুপ্লেক্স বাড়ি, আমার ভাইয়ের এত টাকা, সব দেখে পাগল হয়ে গেছিস, নিজেকে মালকিন ভাবা শুরু করেছিস। তোর সব অহংকার আমি ধুলোয় মিশিয়ে দিব। তুই একবার বাড়িতে আয়, তারপর তোর এমন হাল করব, সাইফুল নিজের ইচ্ছায় তোকে ডিভোর্স দিয়ে দিবে। এইবার সাইফুল আর চুপ করে থাকতে পারলো না, সে তার ফুপুকে বলল, কি বললেন আপনি? আপনার এত বড় সাহস, আপনি আমার বিবাহিত স্ত্রীকে এসব কথা বললেন? আমি আমার কানকেই বিশ্বাস করতে পারছি না। আমি তখন আর সহ্য করতে পারলাম না, এক প্রকার কান্নাই করে দিলাম আর বললাম, তোমার ফুপু এ বাড়িতে আসার পর থেকেই আমাকে হুমকি দিয়ে যাচ্ছে, বারবার হুমকি দিচ্ছে আমাকে নাকি মেরে ফেলবে। সাইফুল নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো, কিন্তু পারলো না। সে তখন বলল, আমার মা মারা যাওয়ার পরে আপনাকে নিজের মা ভেবেছিলাম, এই ভেবে আমাদের বাড়িতে ঠাঁই দিয়েছি, আর আপনি কিনা মনের মধ্যে এত শয়তানি লুকিয়ে রেখেছেন। আর এক মুহূর্ত আপনি আমাদের বাড়িতে থাকবেন না। আপনি যদি আমাদের বাড়িতে থাকেন তাহলে আমার বউটা এভাবে হুমকির শিকার হবে। আজ যদি ওর কাছ থেকে ফোন নিয়ে এসব না শুনতাম তাহলে তো কোনোদিনও বিশ্বাস করতে পারতাম না যে আপনার সুন্দর মুখ কিন্তু ভেতরে বিষ আছে। আপনি আর এক মুহূর্ত আমাদের বাড়িতে থাকবেন না, এক্ষুনি আমাদের বাড়ি থেকে বের হয়ে যান। আর এই ফোনে কল রেকর্ডিং অন করা আছে, তাই আপনি যা যা আমার বউকে হুমকি দিয়েছেন সবকিছুই আমি আপনার ভাইকেও শোনাবো। তখন আমার
ফুপু শাশুড়ি এক প্রকার কান্নাকাটি করে বলল, সাইফুল বাবা, বাবা তুই এটা করিস না বাবা। দেখ বাবা, আমি আমি তোদেরকে অনেক ভালোবাসি, নিজের সন্তানের মতো ভালোবাসি। দেখ আমি তাকনিয়াকে কোনো প্রকার হুমকি দেইনি, ওকে শুধু আমি ভয় দেখাচ্ছিলাম যাতে ও তোর সাথে কোনো প্রকার বেইমানি না করে। থামুন আপনি, আর একটা কথাও বলবেন না, যা বুঝার আমি বুঝে গিয়েছি। আমাকে আর কোনো এক্সপ্লেইন করতে আসবেন না। এক্ষুনি আপনার যা যা আছে সব নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান, আর ভুলেও আমাদের বাড়িতে আসবেন না। যদি আসেন তাহলে খুব খারাপ হবে। এই বলে সাইফুল ফোনটা কেটে দিল। আমার চোখের পানি মুছে দিয়ে বলল, এই পাগলি তুমি কাঁদছো কেন? তোমাকে কি বকেছি আমি? তুমি আমাকে বলনি কেন ফুপু যে তোমাকে এভাবে হুমকি দিয়ে যাচ্ছে? যেন আমার বাবা আমার মাকে খুব ভালোবাসতো, আমার মাকে কখনোই অপমানিত হতে দিত না, সব সময় মায়ের পাশে ছিলেন। তাই বাবা মায়ের ভালোবাসা এবং সম্মান দেখে আমিও তাই শিখেছি। তুমি আমার স্ত্রী, আমি জানি। আর যাই হোক, তুমি আমাকে ছেড়ে কখনোই যাবে না। যাবে তো সেই সব মানুষরা যারা আমাদের আগে পিছে বদনাম করে বেড়ায়। তুমি আর চিন্তা করো না পাগলি, আমি সব সময় তোমার পাশেই থাকবো। এরপর আমরা সোজা বাড়িতে চলে আসি। বাড়িতে এসে দেখলাম ফুপু শাশুড়ি পায়ের উপর পা তুলে সোফায় বসে টিভি দেখছে। এটা দেখে তো আমার স্বামীর মেজাজ আরো বেশি গরম হয়ে গেল। তখন সে ফুপু শাশুড়ির সামনে গিয়ে বলল, আপনি এত নির্লজ্জ বেহায়া কি করে হতে পারলেন? আপনাকে বলেছি না এই বাড়ি থেকে বের হয়ে যেতে, তাহলে কেন যাচ্ছেন না? আমার ফুপু শাশুড়ি তখন একটা বাঁকা হাসি দিয়ে বলল, কার বাড়ি এটা? তোর বাড়ি? এটা তোর বাপের বাড়ি, আমার ভাইয়ের বাড়ি। তাই আমার ভাই না বলা পর্যন্ত তো এই বাড়ি থেকে আমি যাব না। আর এই বাড়িতে আমারও হক আছে। হক? কিসের হক? এই পুরো বাড়িটা আমার বাবা কষ্ট করে বানিয়েছে। আপনার জায়গার যে দাম ছিল সেই টাকা অনেক আগেই আপনাকে দেওয়া হয়েছে এবং আপনি কাগজে স্বাক্ষরও করেছেন, সব প্রমাণ আছে, দিব? আমার শ্বশুর তখন ঘর থেকে বেরিয়ে এলেন আর বললেন, কি হচ্ছে এইসব? সাইফুল, তুই তোর ফুপুর সাথে এভাবে কথা বলছিস কেন বেয়াদব? বাবা, তুমি যাকে নিজের ভালো বোন ভাবছো সে আসলে এতটাও ভালো না। সে আসলে ভালো রূপটা দেখায়, কিন্তু তার ভেতরে এক শয়তানি রূপ ধারণ করেছে। একটা থাপ্পড় মারবো। কি উল্টাপাল্টা কথা বলছিস তুই এসব? তোমার বিশ্বাস হচ্ছে না তো দাঁড়াও, তোমাকে একটা জিনিস শোনাই, তাহলেই তুমি বুঝতে পারবে কে কেমন। এরপর সাইফুল আমার ফোন থেকে কল রেকর্ডিং বের করে আমার শ্বশুরকে পুরোটা শোনালো। সব শুনে আমার শ্বশুর কিছুই বললেন না, স্তব্ধ হয়ে নিজের রুমে চলে গেলেন। আমি এবং সাইফুল তো অবাক, সে তার বোনকে এত কিছু শোনার পরেও কিছু বলল না। এবার সাইফুল তার ফুপুকে বলল, দেখেছেন ফুপু, বাবা অবাক হয়ে গেছে আপনার কর্মকীর্তি দেখে। তাই এখানে আর বসে থাকবেন না তো, তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যান, বাবা রেগে আছে খুব। তখন ওর ফুপু তার ছেলের হাসি দিয়ে বলল, রেগে আছে? তো আমাকে বললো না কেন বাড়ি থেকে বের হয়ে যেতে? তোর বাবাকে ভাবতে দে, সে আমাকে বাড়ি থেকে বের করবে নাকি বাড়িতে রাখবে। আপনি ভাবলেন কি করে? এইসব কিছু শোনার পরেও বাবা আপনাকে এই বাড়িতে রাখবে? এখন বুঝতে পারছি আমার মা কি জন্য আপনাকে সহ্য করতে পারতো না। কেননা আপনি ওই ধরনেরই মহিলা। আপনি আগে যখন আমাদের বাড়িতে আসতেন তখন বাবা আর মায়ের ভেতরে ঝগড়া লাগিয়ে দিয়ে যেতেন। তখন ওর ফুপু এক তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, সাইফুল আর বলিস না, তোর মা আর বাবার মাঝে ঝগড়া লাগিয়ে দিয়ে কি যে মজা পেতাম আমি আমার লাইফের সবচাইতে বেশি মজা পেতাম তোর মা আর বাবার ঝগড়া দেখে। আমি অবাক, এই মহিলা এসব কি কথা বলছে। সাইফুল আরো রেগে গেল। সাইফুলের চোখ লাল হয়ে গেছে। এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যান, আর ভুলেও আমার মরা মায়ের কথা যাতে আপনার মুখে না শুনি, ফালতু মহিলা। ওর ফুপু তখন বেহায়ার মতো হাসছে আর বলল, একটু সবুর করো বাবা, তোমার বউকে যে শিক্ষা দিতে চেয়েছিলাম এখন মনে হচ্ছে তোমাকেও একটু শিক্ষা দিতে হবে। আমি তখন আর সহ্য করতে পারলাম না, দৌড়ে গেলাম আমার শ্বশুরের ঘরে এবং তাকে নিয়ে আসার চেষ্টা করলাম। শ্বশুরের রুমে গিয়ে দেখলাম আমার শ্বশুর বিছানায় শুয়ে আছে। মনের ভেতর খটকা লাগছে, এত ঝামেলার পর কি করে একটা মানুষ এভাবে শুয়ে থাকতে পারে। আমি গিয়ে তাকে বললাম, বাবা আপনি শুয়ে আছেন, ওইদিকে অনেক ঝামেলা হচ্ছে, আপনি তাড়াতাড়ি উঠে আসুন এবং ফুপুকে বাড়ি থেকে বিদায় করুন। আমার এই কথা শুনে বাবা মুখ ঘুরিয়ে ওপাশ হয়ে শুয়ে আছে। আমি অবাক হয়ে আছি, তার কি মাথায় সমস্যা? সে কেন এরকম করছে? নাকি বোনের সেই কথাগুলো শুনে মনের ভেতর এতটাই কষ্ট পেয়েছে যে বোনের মুখটাও আর দেখতে চায় না। বাবাকে নিতে না পেরে আমি দৌড়ে এলাম আবারও ড্রয়িং রুমে। সাইফুল তখন রাগে ফুঁসছে আর আমাকে বলছে, তাড়াতাড়ি বাবাকে ডাক দাও, নয়তো এই মহিলাকে আমি পিটিয়ে এই বাড়ি থেকে বের করে দিব। আমি তখন বললাম, তুমি অস্থির হয়ে যাচ্ছ, তুমি তাড়াতাড়ি ঘরে এসো, তোমার মাথায় পানি দিতে হবে, তাকে তার মতো থাকতে দাও, আমাদের কিছু করা লাগবে না, বাবা নিজেই তাকে বাড়ি থেকে বের করে দিবে। এরপর আমি আমার স্বামীকে নিয়ে রুমে আসি। আমার স্বামী অনেক কষ্টও পেয়েছে, আবার খুব রাগও হচ্ছে তার। নিজের আপন মানুষদের মুখ থেকে এই সমস্ত কথা এবং ব্যবহার দেখে সে অবাক, তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। আমার স্বামী তার মনের কষ্টে তার চোখের পানি ফেললো আমার সামনে। যেন তাকনিয়া মা মারা যাওয়ার পর আমি আমার ফুপুকে নিজের মা ভাবতে শুরু করেছিলাম।
তাকে এত সম্মান করতাম, কিন্তু আজ তার কি রূপ দেখলাম আমি। মনে হচ্ছে সবটাই দুঃস্বপ্ন। সো পরবর্তী গল্প তোমরা নেক্সট পার্টে পেয়ে যাবে। আর তোমরা যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো পর্বটা। সো দেখা হচ্ছে নেক্সট পার্টে। বাই বাই।